পুশিন ঘিরে সীমান্ত উত্তেজনা, দিল্লি সদিচ্ছা ছাড়া সংকট নিরসন সম্ভব নয় বলছেন বিশ্লেষক। বাঙালি মুসলিমদের ঠেলে দিচ্ছে ভারত বলছে হিউম্যান রাইটস ওয়াচ। পুলিশ দম্পতির বাসায় গৃহকর্মীকে অমানবিক নির্যাতন, 999-এ কল পেয়ে উদ্ধার, খুলনা মেডিকেলে ভর্তি, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি। বিএনপির জনমুখী পরিকল্পনা ভেস্তে দিতে চাইলে রুখে দেবে জনগণ। মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ করে প্রধানমন্ত্রী, টাকা পাচার বন্ধ করে মানুষের ভাগ্যোন্নয়নে ব্যয় করবে সরকার। কনস্টেবল নিয়োগ পরীক্ষায় বাদ পড়াদের টার্গেট করে প্রতারণা, পুলিশের চাকরি দেওয়ার লোভ দেখিয়ে কয়েক লাখ টাকা লুট, সিআইডির অভিযানে চক্রের 2 জন ধরা। এবং বাজেটের প্রভাব জানতে বাজার পরিদর্শনে একাধিক মন্ত্রী প্রতিমন্ত্রী, চালের দরে তারতম্য পেলেও নিত্যপণ্যের দাম বৃদ্ধির অভিযোগ অস্বীকার, ঘাটতি নেই মজুত সরবরাহে। বিএনপির জনমুখী পরিকল্পনা ভেস্তে দিতে চাইলে রুখে দেবে জনগণ। যারা বলে সরকারকে সময় দেওয়া যাবে না, তারা নিজেদের স্বার্থে জনগণের বিপক্ষে কথা বলে। মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করে সরকার প্রধান বলেছেন, টাকা পাচার বন্ধ করে দেশের কল্যাণে ব্যয় করবে সরকার। আশরাফুল ইসলামের ছবিতে মুরসালিন হক জুনায়েদের রিপোর্ট। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বৃষ্টির বাধা উপেক্ষা করে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া স্কুল মাঠ পরিপূর্ণ হয়ে ওঠে দুপুরের আগে। পাইলট প্রকল্পের আওতায় 3য় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করতে মৌলভীবাজারে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর প্রথম আগমনে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে। পরে সরকার প্রধান শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের 155টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করেন। পাশাপাশি সুবিধাবঞ্চিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং মেধাবী শিক্ষার্থীদের হাতে তুলে দেন অনুদানের অর্থ। পরে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আগামী 1 বছরের মধ্যে নারী চা শ্রমিকদের দেয়া হবে ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড দেবার পাশাপাশি এই যে চা বাগানের শ্রমিক, নারী শ্রমিক যারা, তাদের কাছে আমরা অনেকের কাছে আমরা ঘর প্রদানের জন্য 2 লক্ষ টাকা করে দিয়েছি 50 জন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ ভাগ্য উন্নয়ন পরিকল্পনার টাকা নিয়ে যারা প্রশ্ন তোলে তাদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না, ব্যয় করা হবে জনকল্যাণে। যারা জনগণকে বিভ্রান্ত করতে চায়, প্রিয় ভাই বোনেরা, সেটি সংসদের ভেতরেই হোক, সেটি সংসদের বাইরেই হোক, তাদের ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে। যারা এই দেশ থেকে টাকা পাচার করেছে, যারা এই দেশ থেকে টাকা বাইরে পাঠাতে চায়, জনগণের অর্থ টাকা বিদেশে পাঠাতে চায়, আমরা আজ থেকে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করব। বিএসএফ এর পুশিন চেষ্টা ঘিরে উত্তপ্ত বাংলাদেশ ভারত সীমান্ত। একের পর এক চেষ্টা রুখে দিচ্ছে বিজেপি, সজাগ স্থানীয়রাও। পুশিন রাজনৈতিক ইস্যু এর সমাধান রাজনৈতিকভাবেই করতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। দিল্লির সদিচ্ছা ছাড়া সীমান্ত সমস্যার সমাধান সম্ভব নয় বলেও মত তাদের। বুলবুল রেজার রিপোর্ট। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে বিএসএফ এর পুশিন চেষ্টা ঘিরে উত্তপ্ত বাংলাদেশ ভারত সীমান্ত। প্রতিদিন কোনো না কোনো এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা রুখে দিচ্ছে বিজিবি। সীমান্ত রক্ষীদের সঙ্গে সজাগ স্থানীয়রাও। এখন পর্যন্ত সীমান্তের অন্তত 20টি পয়েন্টে 200-ও বেশি মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে বিএসএফ। এ নিয়ে 2 দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একাধিকবার পতাকা বৈঠক হলেও সমাধান হয়নি। বিশ্লেষকরা বলছেন, বিষয়টি রাজনৈতিক, সমাধান খুঁজতে হবে রাজনৈতিকভাবেই। যেই ঝামেলা তৈরি হয়েছে, বিশেষ করে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা আসার পরে, তার সমাধান আমার মনে হয় না এই 2 পক্ষ যারা বসেছে, বিএসএফ আর বিজিবি, করতে পারবে। কেন্দ্রে এবং পশ্চিমবঙ্গে ক্ষমতা এখন বিজেপি, তাই দিল্লির সদিচ্ছা ছাড়া পুশিন সমস্যার সমাধান দেখছেন না সাবেক এই রাষ্ট্রদূত। যেহেতু পশ্চিমবঙ্গে গত নির্বাচনে বিজেপির ক্ষমতায় আসবার পর বা ক্ষমতায় আসবার প্রক্রিয়ার অংশ হিসেবে এই ঘটনাগুলো ঘটছে, এখানে একটা বড় ধরনের রাজনৈতিক উপাদান আছে এবং সম্ভবত এই রাজনৈতিক আলাপ আলোচনার ভেতর দিয়ে এটার একটা সমাধান আমাদের খুঁজতে হবে। ভারত সরকার যদি মনে করে বাংলাদেশের সাথে তাদের সম্পর্কটা উন্নয়ন করা জরুরি এবং এই ধরনের
কর্মকাণ্ড বন্ধ করা উচিত। এবার বিজেপি বিএসএফ বৈঠকের পর প্রথাগতভাবে যৌথ বিবৃতি না দেওয়ার বিষয়টিও ইতিবাচক ইঙ্গিত বহন করে না বলে মত বিশেষজ্ঞদের। পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমানদের ভারত জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি জানায়, আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বহু মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। কয়েকটি ঘটনায় বিজিবি প্রবেশে বাধা দিলে বিএসএফ পরে তাদের ভারতেই ফিরিয়ে দেয়। বিজিবির তথ্য অনুযায়ী 2026 সালের 1 জুন থেকে এখনো পর্যন্ত বিএসএফ এর অন্তত 21টি পুশিন প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। এসব ঘটনায় শিশুসহ 200 জনেরও বেশি মানুষ বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। কনস্টেবল নিয়োগ পরীক্ষায় বাদ পড়াদের টার্গেট করে পুলিশের চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে সিআইডি। গ্রেফতারকৃতদের একজন নিজেকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট পরিচয় দিয়ে নিতেন বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা। পুলিশের কনস্টেবল নিয়োগে বিভিন্ন ধাপে বাদ পড়া প্রার্থীদের তথ্য সংগ্রহ করত সাফায়েত হোসেন ও এনামুল হক। প্রভাবশালী ব্যক্তি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রয়েছে দাবি করে চাকরি নিশ্চিত করার শতভাগ গ্যারান্টি দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিত চক্রটি। নগদ টাকা সহ প্রতারক চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করে সিআইডি। বুধবার বিকেলে সিআইডি সদর দপ্তরে এসব তথ্য জানান ঢাকা মেট্রোর অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার। কনস্টেবল নিয়োগের বিভিন্ন পর্যায়ে যখন বাদ পড়েছে তাকে তারা আইডেন্টিফাই করেছে। এখানে একজন সাফায়াত যিনি উনি পরিচয় দিয়েছেন যে উনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। প্রত্যেকটা রেঞ্জ হচ্ছে 10 থেকে 12 লক্ষ টাকা। 4 থেকে 5 জনের নিকট থেকে অলরেডি তারা টাকা নিয়েছেন। তাদের যে অপারেশন আর কি, এটা করার সময় আমরা হাতে নাতে তাকে ধরে ফেলেছি। চক্রটি চাকরি প্রার্থীদের বিশ্বাস অর্জনে ব্যবহার করত অভিনব কৌশল। এক প্রার্থীর কাছ থেকে 4.5 লাখ টাকা নেয়ার চেষ্টাকালে তাদের গ্রেফতার করা হয়। তখন আমি ক্যান্ডিডেটের মামা হিসেবে সাথে গিয়েছি। আমি বললাম যে ভাই আপনাকে যে টাকাটা দিব এটা গ্যারান্টি কি? সাথে সাথে তার এই যে ডাচ বাংলা ব্যাংকের বলে যে আমার কাছে অনলাইন চেক আছে। আমি বললাম যে আমি তো আজকে 5 লাখ টাকা দিব। বলে যে ভাই আপনাকে 5 লাখ টাকার চেক দিয়ে দিচ্ছি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই চক্রের সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়। অন্য কোনো বড় ডিল ওদের অন্য নিয়োগের ক্ষেত্রে অথবা পদায়ন পদোন্নতির প্রলোভন দেখিয়ে করার ক্ষেত্রে আছে কিনা সেটা আমরা তদন্তে জানতে পারবো। সিআইডি জানিয়েছে গ্রেপ্তার সাফায়েত হোসেনের বিরুদ্ধে হত্যা, চেক জালিয়াতি ও প্রতারণা সহ একাধিক মামলা রয়েছে। তার নামে আরো ইতিপূর্বে 3টা মামলা আমরা এখানে দেখতে পেয়েছি। হাম উপসর্গ নিয়ে 24 ঘন্টায় আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। হামের টিকা কতটুকু কার্যকর তা নিয়ে মাঠ পর্যায়ে জরিপ শুরু করবে স্বাস্থ্য অধিদপ্তর। হাম পরিস্থিতি উন্নতির জন্য জুন মাসটা অপেক্ষা করতে হবে বলে জানান জনস্বাস্থ্য ইনস্টিটিউটের হাম পোলিও ল্যাবের প্রধান। দেশে হাম সংক্রমণের পেরিয়েছে 3 মাস। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে এখনও প্রতিদিন আক্রান্ত হাজারের ঘরে। রাজধানীর হাসপাতালে ভর্তি রোগীর অধিকাংশই ঢাকার বাইরের, তাই স্বাস্থ্য অধিদপ্তরের তালিকায়ও যোগ হচ্ছেন একাধিকবার। আসার পর আজকে দীর্ঘ 10 দিন চলতেছে, আলহামদুলিল্লাহ লাগছে অনেকটা ভালো হামেডিয়া। সেদিন 14 দিন ছিলাম, তারপরে আবার ওদিক থেকে রিলিজ করে দেওয়ার পর থেকে আবার আমাকে বলছে যে জায়গায় এসে ভর্তি হইতে, তা আমরা এই জায়গায় এসে ভর্তি হয়ে যাচ্ছে 5 দিন। জনস্বাস্থ্য ইনস্টিটিউটের হাম পোলিও ল্যাবের প্রধান বলছেন সঠিক তথ্য উঠে আসছে না স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে। যোগ হচ্ছে পুরাতন রোগীরাও, যে কারণেই প্রকৃত চিত্র বোঝা যাচ্ছে না। অ্যাজ এ ক্লিনিশিয়ান আমরা আসলে ওয়েট করতে চাই, একটু দেখতে চাই। আমি আপনাকে একটু আগে বললাম এক্সপ্লেনেশন যে হয়তো আপনি যেটা বলছেন কিংবা আমাদের সিস্টেম যেটা বলছে তার চাইতে অনেকই কমেছে, কারণ সিস্টেমটা তো কাউন্ট করে ফেলেছে, নতুন কেস কিন্তু আইডেন্টিফাই করছে না। ওদের ডেইলি দেখছে যে বেড সংখ্যা কত সেটাই কাউন্ট করছে, গত দিনের বেড সংখ্যাটাও কাউন্ট হচ্ছে। সুতরাং আমরা আসলে ডেইলি যে কমছে, যে গ্র্যাজুয়ালিটি যেটা কমছে এটা আইডেন্টিফাই করছি না। পেশেন্টগুলো আসছে এখন, এই পেশেন্টগুলো তো কিওর হতে মিনিমাম আপনার এই জুন মাসটা যাবে, তাই না? আর ভ্যাকসিন দেওয়া শেষ করেছি আমরা কিছুদিন হলো, 1 সপ্তাহ 2.5 সপ্তাহ। তো এই জুন মাসটা আপনাকে ওয়েট করতে হবে, মানে একদম অ্যাকচুয়াল পিকচারটা দেখার জন্য আসলে কতটুকু কমেছে। আমরা যেটা ইনস্ট্রাকশন পেয়েছি ডিজি অফিস থেকে যে হয়তো সেল সার্ভে করতে হতে পারে, যদি সেল সার্ভে করে তখনও আমরা বুঝতে পারবো যে আসলে কতটুকু কমেছে কিংবা ভ্যাকসিনের এফিকাসিটা কতটুকু। হামের সংক্রমণ থেকে বাঁচতে টিকার বিকল্প নেই জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন শুধু হামের টিকা নয়, সময় মতো নিতে হবে ইপিআইভুক্ত সবকটি টিকা। পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানের ওপর নরক নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরান ওয়াশিংটন সম্পর্ক স্বাভাবিকের দাবিও করেছেন তিনি। দ্রুতই ইরানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি ও পরবর্তী আলোচনা হবে বলে G7 সম্মেলনে আশাবাদ ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। লেবানন ইস্যুতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কড়া সমালোচনাও করেন ট্রাম্প। বলেন, তিনি পাশে না থাকলে ইসরায়েলের অস্তিত্ব থাকতো না।